আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ফিন্যান্স ব্যাংকিং বিমা দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় বিমা সম্পর্কে মৌলিক ধারণা এই অধ্যায়ের আজকে দ্বিতীয় লেকচারটি দিতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বিমার সংক্ষিপ্ত ইতিহাস, অর্থাৎ বিমা কখন শুরু হয়েছিল এবং তার ইতিহাস কি সেই সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে দ্বিতীয় ইম্পর্টেন্ট টপিকস হলো ঝুঁকি এবং ঝুঁকির প্রকারভেদ, অর্থাৎ বিমা সম্পর্কিত এবং ব্যবসা সম্পর্কিত যে সকল ঝুঁকিগুলো বিদ্যমান একটি প্রতিষ্ঠানে এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করলে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিমা রেগুলার ক্লাস যাচ্ছে। আমি আশা করি তোমরা অবশ্যই প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে দেখতেছো এবং কোনো কনফিউশন থাকলে অবশ্যই তোমরা আমাকে ইনবক্সে জানাবে। আর যে সিটিগুলো হচ্ছে তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করলে, যেহেতু তোমাদের দ্বাদশ শ্রেণীতে এখন তোমরা আছো, তোমাদের একটি বছর অলরেডি পার হয়ে গেছে, আর কিছুদিন আছে প্রি টেস্টের সিলেবাস নিয়ে এখন আমরা আলোচনা করব। আমি আজকে তোমাদেরকে সিলেবাস দিয়ে দিব এবং আজকে এটি অবশ্যই প্রি টেস্টের সিলেবাসের মধ্যে আছে এই চ্যাপ্টারটি। তো তোমরা অবশ্যই মনোযোগ দিলে অবশ্যই তোমরা সহজে এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা এবং তোমরা ধরতে পারবে। তোমরা জানো বিমা সম্পর্কে অনেকটি অধ্যায় আছে এখানে, যেমন বিমা সম্পর্কে মৌলিক ধারণা, এখানে সবগুলো অধ্যায়ের বিমার অধ্যায় সম্পর্কে কিছু টাচ দেওয়া আছে। তাছাড়াও আমাদের এখানে জীবন বিমা, নৌ বিমা, অন্যান্য বিমা জীবন বিমা, নৌ বিমা এবং অন্যান্য বিমা সম্পর্কেও আমাদের এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলোতে এই অধ্যায়ের সাথে সম্পূর্ণ সম্পর্কিত। সো যদি তোমরা এই অধ্যায়টি মনোযোগ দিয়ে শোনো তাহলে অন্য অন্য বিমা সম্পর্কেও তোমরা ক্লিয়ার ধারণা নিতে পারবে। আজকে আমরা ফার্স্টে দেখব বিমা সংক্ষিপ্ত ইতিহাস। আমরা গতকালকে আলোচনা করছিলাম বিমার গুরুত্ব, অর্থাৎ কেন বিমাটা দরকার, আমাদের বিমা করলে আমাদের কি কি সুযোগ এবং সুবিধা পাওয়া যাবে। আমরা সাধারণত জানি বিমা উৎপত্তি, অর্থাৎ কখন, কোথায় এবং কিভাবে হয়েছিল তা সঠিক করে বলতে পারে না কেউ। আর যা কিছু বলেছে সব কিছুই নির্ভরযোগ্য কোনো তথ্য না থেকে অনুমানের উপর নির্ভর করে বলেছিল। তারপরেও বিশিষ্ট লেখক এবং বিশিষ্ট মনীষীদের বক্তব্য থেকে আমরা একথা স্পষ্ট যে ভূমধ্যসাগরের উত্তরাঞ্চলে, বিশেষ করে ইতালিতে সর্বপ্রথম বিমা ব্যবসা উৎপত্তি হয়েছিল। তাহলে পরীক্ষা প্রশ্ন যদি আসে বিমা ব্যবসা সর্বপ্রথম কোথায় থেকে উৎপত্তি হয়েছিল, আমরা সাধারণত বলতে পারবো যে বিমা ব্যবসা ইতালিতে সর্বপ্রথম বিমা ব্যবসা উৎপত্তি হয়েছিল। আমরা জাস্ট এইটুকু সম্বন্ধে কিছুটা ধারণা পেতে পারি। তাছাড়াও আমাদের এই বিমা ব্যবসাটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের চড়াই উতরাই পেরিয়ে আমাদের বর্তমানে আধুনিককালে একটি রূপ ধারণ করেছে, যেখানে বিমাটা সবচেয়ে জনপ্রিয় হয়েছিল। তো বিমা সাধারণত এখানে আমরা যদি আলোচনা করতে চাই তাহলে আমাদের বিমার কয়েকটি যুগকে ধারণা করা হয়। এক নম্বর হলো প্রাচীন যুগের বিমা। প্রাচীন যুগের বিমা ব্যবসার ক্ষেত্রে প্রাচীন যুগের স্পেসিফিক আসলে বিমার উৎপত্তি প্রাচীনকালে কখন হয়েছিল এই ব্যাপারে কোনো ইতিহাস পাওয়া যায় না। তবে বিভিন্ন ব্যবসায়ী শ্রেণী জানমাল রক্ষা, বিভিন্ন ব্যবসা বিষয়কে যে চিন্তা ভাবনা করেছে তার প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ বিমা সম্পর্কে বিভিন্ন ব্যবসায়ীরা কিছু চিন্তা ভাবনা করেছিলেন। যেমন আমরা যদি বলতে চাই তাহলে বলতে পারি খ্রিস্টপূর্ব 900 অব্দে ভূমধ্যসাগরের দেশগুলোতে, যেমন ভূমধ্যসাগরের মধ্যে আছে গ্রিক সভ্যতা, বেবিলনীয় সভ্যতা ইত্যাদির ব্যবসায়ী নিজেদের স্বার্থ রক্ষার লক্ষ্যে সমবায়ের মতো এক ধরনের বিমা পদ্ধতি প্রচলন করেছিলেন। সাধারণত তখন এক ধরনের বন্ড প্রচলন করেছিলেন। এই বন্ডগুলোকে দুইটি নামে প্রকাশ করেছিল। একটা হলো বোটরমি বন্ডস অ্যান্ড অ্যানাদার ছিল রেসপন্ডেন্টিটা বন্ডস। এই দুই ধরনের বন্ড তারা প্রচলন করেছিল। এটা প্রাচীনকালের ইতিহাস থেকে বা বিমার ইতিহাস থেকে এইটুকুই ধারণা পাওয়া যায়। আমাদের পরবর্তীতে বিমার প্রচলন হয়েছিল যেখান থেকে আমাদের পরবর্তীতে মধ্যযুগের বিমার ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে মধ্যযুগের শেষার্ধে ইউরোপের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বিমার উৎপত্তি ঘটেছিল। যেমন আমরা যদি বলতে চাই ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিমা, মধ্যযুগের মাঝামাঝি ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী দেশসমূহ, যেমন স্পেসিফিক বলতে গেলে যেমন স্পেন আছে, ইতালি,
তুরস্ক ইত্যাদি দেশগুলো নৌ বাণিজ্য প্রসিদ্ধি লাভ করেছিল। 1882 শতাব্দী ইহুদির ব্যবসায়ীগণ ইতালিতে সর্বপ্রথম বিমা ব্যবসার প্রচলন ঘটায়। বিমা ব্যবসা 1200 শতাব্দীতে ভূমধ্য সাগরীয় দেশ ছাড়াও ইউরোপে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এটি ছিল মধ্যযুগের ক্ষেত্রে ফার্স্টের দিকে, প্রথম দিক দিয়ে। পরবর্তীতে সবচেয়ে জনপ্রিয় হয়েছিল যেখানে ইংল্যান্ডের বিমা ব্যবসা সর্বপ্রথম এটি ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগে ইতালি থেকে কিছু বিতাড়িত ইহুদি, তারা ছিলেন ব্যবসায়ী একটি দল, তারা লন্ডনে এসে সর্বপ্রথম ব্রিটেনে বিমা ব্যবসার প্রচলন ঘটায়। এই সকল ব্যবসায়ীর প্রচেষ্টা মধ্যযুগের শেষের দিকে লন্ডনে একটি জায়গা ছিল, সেই জায়গাটির নাম হলো লোম্বার্ডি স্ট্রিট, বিমা ব্যবসার কেন্দ্রে পরিণত হয়েছিল। 1663 সালের পূর্ব পর্যন্ত বিমা ব্যবসায়ীদের উদ্যোগে এরূপ ব্যবসা উন্নয়ন করতে থাকে। পরবর্তীতে লন্ডনের এডওয়ার্ড লয়েডস নামক একজন ব্যক্তি, মূলত এই ব্যক্তিটি বিমার প্রচলন সবচেয়ে অবদান রেখেছিলেন। একজন ব্যবসায়ী বিশেষ উদ্যোগে তিনি বিমা ব্যবসার গুণগত মান পরিবর্তন করেছিলেন এবং তিনি একটি কফিখানা স্থাপন করেছিলেন। আর তাছাড়া আমরা জানি ইউরোপের ক্ষেত্রে তখন ব্যবসা প্রচলন হয়েছিল, তখন এক দেশ থেকে অন্য দেশের মানুষগণ বিভিন্ন বন্দরে জাহাজের গতিবিধি এবং বিভিন্ন বিনিময়, অর্থাৎ বিভিন্ন জাহাজ দিয়ে এক দেশ থেকে অন্য দেশে মালামাল আমদানি রপ্তানি করত। এই সময় এই জাহাজগুলো সাধারণত এই কফিখানার কাছে এসে ভিড়ত এবং তাদের বিভিন্ন গতিবিধি সম্পর্কে বিভিন্ন তথ্য রাখতেন এবং যা এই ব্যক্তির মাধ্যমে সকলে এই তথ্যগুলো গ্রহণ করতেন এবং এই দোকানটি একটা সময় প্রসিদ্ধ লাভ করেছিল এবং সকলেই এই কফিখানায় তাদের যোগাযোগের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল। আর বিমা ব্যবসা সাধারণত প্রাতিষ্ঠান রূপ ধারণ করেছিল সর্বপ্রথম 1720 সালের দিকে। দুটি প্রতিষ্ঠানের নাম ছিল, একটি ছিল লয়েডস অ্যাসুরেন্স এবং অ্যানাদারটি ছিল রয়্যাল এক্সচেঞ্জ নামে। এই দুইটি বিমা কোম্পানি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। আর পরবর্তীতে 1771 সালে একটি অ্যাসুরেন্স অফ লয়ার্স আন্ডার রাইটার্স নামে একটি বিমা সমিতি গঠন করা হয়েছিল। আর পরবর্তীতে সাধারণত 1820 সালে লয়ার্সের বিমা ব্যবসায়ীদের প্রচেষ্টা, অর্থাৎ যারা সর্বপ্রথম বিমার উদ্যোগ নিয়েছিলেন তাদের প্রচেষ্টা একটা অ্যালিয়েন্স অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড নামে আরেকটি কোম্পানি গঠিত হয়েছিল। তাছাড়াও বিমার ক্ষেত্রে বিশেষ করে যেমন অগ্নি বিমার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল একটি অগ্নিকাণ্ড, যেটি ঘটেছিল 1666 সালে লন্ডনে। এটা বিশাল আকারে একটি অগ্নিকাণ্ড ঘটেছিল। তখন 13,000-এর মতো দালানকোঠা ধ্বংস হয়ে গিয়েছিল এক অগ্নিকাণ্ডে। এই বিশাল আর্থিক ক্ষতি থেকে বা আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচার জন্য তারা পরবর্তীতে অগ্নি বিমার প্রচলন করার একটা সাধারণ একটা ধারণা সৃষ্টি হয়েছিল। এটি ছিল মধ্যযুগের বিমা ব্যবসার সাধারণত সামান্য ইতিহাস। আর পরবর্তীতে আমরা দেখতে পাই যে আমাদের শিল্প বিপ্লবের ক্ষেত্রে শিল্প বিপ্লব কালে যে বিমাটা হয়েছিল, আমরা জানি শিল্প বিপ্লবের কারণে মানুষের উৎপাদন ক্ষমতা যান্ত্রিকতার দিকে চলে গিয়েছিল। মানুষের উৎপাদন ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। আর শিল্প বিপ্লব সাধারণত হয়েছিল 1750 সাল থেকে 1850 সাল সহ। তখন ব্রিটেন সহ ইউরোপের দেশগুলোতে উৎপাদন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন সূচিত হয়, বড় বড় শিল্প কারখানা গড়ে ওঠে। ফলে আমরা জানি সাধারণত যে কোনো ব্যবসার ক্ষেত্রে একটি দেশের পণ্য আমদানি রপ্তানি করার ক্ষেত্রে তখন নৌপথে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি করা হয়। তখন নৌপথের প্রচলন সবচেয়ে বেশি হয়, কিন্তু নৌপথে ঝুঁকির পরিমাণটা অনেক থাকে, কারণ সম্পদের ক্ষতি অথবা নৌযান যেগুলো ডুবে যাওয়ার ক্ষতি আছে, বিভিন্ন ছিনতাইকারী অথবা জলদস্যুতার কবলের ক্ষতি আছে। এই ক্ষেত্রে সাধারণত নৌ বিমার প্রচলনটা সবচেয়ে বেশি ঘটেছিল। তাছাড়াও আরও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল শিল্প বিপ্লবকালে জীবন বিমার প্রচলন করার ক্ষেত্রে। বিশেষ করে 1762 সালে ইকুইটেবল অ্যাসুরেন্স সোসাইটি নামে একটি জীবন বিমা সর্বপ্রথম ব্রিটেনে প্রতিষ্ঠিত হয়েছিল। আর পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই পদ্ধতি অনুসরণ করে মার্কিন যুক্তরাষ্ট্রেও জীবন বিমা দ্রুত প্রসার লাভ করেছিল। তাহলে আমরা যদি পরীক্ষার প্রশ্ন আসে যে আমাদের জীবন বিমার প্রচলন কখন হয়েছিল, আমরা সহজেই আমরা অ্যান্সার করতে পারবো যে জীবন বিমার প্রচলন শিল্প বিপ্লবকালেই হয়েছিল। তাছাড়া আমাদের দেখা যাচ্ছে যে সামাজিক জীবন বিমার ক্ষেত্রে
আমরা সর্বপ্রথম জার্মানিতে 1883 সালে স্বাস্থ্য বিমা পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে স্বাস্থ্য বিমা আমাদের সর্বপ্রথম কোথায় প্রচলন হয়েছিল। স্বাস্থ্য বিমা হয়েছিল 1883 সালে। দুর্ঘটনা বিমা হয়েছিল 1884 সালে। প্রিয় শিক্ষার্থী তোমরা লিখে নিতে পারো ইচ্ছা করলে। তাছাড়া বিকলাঙ্গ বিমা আমাদের হয়েছিল 1889 সালে। এই সকল বিমা আস্তে আস্তে প্রচলন হয়েছিল। তাছাড়া বিশ্বস্ত বিমা, দুর্ঘটনা বিমা, শস্য বিমা আর অন্যান্য বিমা আধুনিককালে প্রচলন হয়েছিল। আর এটি শিল্প বিপ্লবের সময় সৃষ্টি হয়েছিল, কারণ শিল্প বিপ্লবের সময় যন্ত্র আবিষ্কার হওয়ার সাথে সাথে মানুষের স্বাস্থ্যগত, মানুষের অর্থনৈতিক, মানুষের জীবনহানির ক্ষেত্রে অনেকটা ঝুঁকির মুখে চলে গিয়েছিল, কারণ যন্ত্রের প্রভাবের কারণে মানুষ বিকলাঙ্গ হয়ে গিয়েছিল, পঙ্গুত্ব আস্তে আস্তে ভরণ করতেছিল। এইভাবে আস্তে আস্তে শিল্প বিপ্লবকালে এই সকল বিমাগুলো আস্তে আস্তে সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি পরবর্তী বিমাটি দেখি, এখানে দেখা যাচ্ছে আমাদের আধুনিক কালের বিমাটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি আধুনিক কালের বিমা সম্পর্কে বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে আধুনিক কালে বিমা এতটাই প্রচলিত লাভ করেছে, সাধারণত পৃথিবীর সব দেশেই দেখা যাচ্ছে যে আধুনিক কালের বিমা দেখা যায়। সব দেশে প্রায় এই সকল বিমার খুব প্রসিদ্ধি লাভ করেছিল এবং খুব জনপ্রিয়তা পেয়েছে। শুধু জীবন বিমাই নয়, নৌ বিমা, অগ্নি বিমা সারা বিশ্বে প্রসিদ্ধি লাভ করেছিল। মানুষের সাধারণত অঙ্গ প্রত্যঙ্গ হতে শুরু করে অদৃশ্যমান বিভিন্ন সহায়ক সম্পদের জন্য আজকাল বিমা করা হচ্ছে। এগুলো ছিল আধুনিক কালের বিমা। আর বাংলাদেশের বিমার ক্ষেত্রে বাংলাদেশের বিমা যদি আমরা বলতে চাই তাহলে একটি দেশের ক্ষেত্রে বাংলাদেশে সাধারণত ভালোই বিমার ক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে। স্বাধীনতার পূর্বকালে আমাদের যে সকল বিমা প্রতিষ্ঠান গড়ে উঠেছে প্রায় সবগুলো আসলে সাধারণত তখন ছিল পশ্চিম পাকিস্তান এবং তার মালিকানাও ছিল পশ্চিম পাকিস্তান। এদেশে সাধারণত দেশ স্বাধীন হওয়ার পরে 5টি বিমা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি কাজ করেছিল। 5টি বিমার ভিতরে 1 নম্বর হলো জীবন বিমা কর্পোরেশন, 2 নম্বর ছিল কর্ণফুলী বিমা। প্রিয় শিক্ষার্থী, তোমরা 3য় নম্বর যদি লিখতে চাই তিস্তা বিমা কোম্পানি। 4র্থ নম্বর যদি আমরা বলতে চাই তাহলে লেখা যাবে যে সুরমা জীবন বিমা কোম্পানি আমাদের বাংলাদেশে প্রচলন হয়েছিল। এবং সর্বশেষ হয়েছিল রূপসা জীবন বিমা। তাহলে এই 5টি বিমা আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে পরবর্তীতে এদেশে প্রচলন হয়েছিল। আর 1972 সালের পরে স্বল্প পরিসরে সাধারণত ডাক জীবন বিমা এদেশে প্রচলন ছিল। তাছাড়াও 1974 সালে এলিকো অর্থাৎ আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটা পরীক্ষার প্রশ্ন। সাধারণত এলিকো কত সালে প্রতিষ্ঠিত হয়ে আসছে? তাহলে 1974 সালে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ এলিকো কাজ শুরু করেছিল। 1974 সালে দ্য ইন্স্যুরেন্স অর্ডিন্যান্স অর্থাৎ বিমার ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম পাশ করেছিল, যার মাধ্যমে বেসরকারি খাতে বিমা প্রতিষ্ঠান করার অনুমতি দিয়েছিল। এইগুলো ছিল আসলে একটি বিমার সংক্ষিপ্ত ইতিহাস। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমাদের এই 3টি কাল অর্থাৎ প্রাচীন যুগ, মধ্যযুগ, শিল্প বিপ্লব কালের বিমা এবং আধুনিক কালের বিমা, এই 4টি যুগ সম্পর্কে সঠিক ধারণা পেয়েছো। আমরা বিমা থেকে কোনো কোশ্চেন আসলে অবশ্যই এখান থেকে অ্যান্সার করব। আমরা পরবর্তীতে দেখি আমাদের আজকে কি এসেছে, ঝুঁকি এবং ঝুঁকির প্রকারভেদ, অর্থাৎ ঝুঁকি কাকে বলা হয় এবং ঝুঁকির প্রকারভেদগুলো কি কি সেই সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এখানে ঝুঁকি সম্পর্কে আমরা যদি সংজ্ঞা পড়ি, আমরা অবশ্যই এর আগে অনেক সংজ্ঞা পড়েছি ঝুঁকির ব্যাপারে। ঝুঁকির যদি সংজ্ঞা দিতে যায়, ফার্স্ট ঝুঁকি কাকে বলা হয় সেই সংজ্ঞা দিতে হবে। আমরা জানি ঝুঁকি হলো
আহ, যে কোনো কাজের ক্ষেত্রে আমরা জানি যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে, যে বাধা আসে সেগুলোই ঝুঁকি। হয়তো সেই বাধাটা ব্যক্তিগতভাবে আসে, প্রাকৃতিক ভাবে আসে, জানা অজানা বিভিন্ন ক্ষেত্রেই ঝুঁকি আসতে পারে। তাহলে বেসিক্যালি যদি ভবিষ্যতে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে ঝুঁকি বলা হয়ে থাকে, বা ভবিষ্যতে কোনো আহ, ক্ষতি হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলা হয়ে থাকে। আর ঝুঁকির যদি আমরা সঠিক সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে প্রকৃত আয় আর প্রত্যাশিত আয়ের মধ্যে যে পার্থক্য সেটাকে ঝুঁকি বলা হয়ে থাকে। তাছাড়াও বলতে পারি যে ঝুঁকি হলো কোনো আর্থিক ক্ষতি সংঘটনের সম্পর্কিত এক ধরনের অনিশ্চয়তা, এই কথাকে আমরা ঝুঁকি বলতে পারি। সো ঝুঁকির প্রকার বা ঝুঁকি বিভিন্ন ধরনের, তবে বেসিক্যালি আমরা যদি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকি দেখি তাহলে বলা হয় থাকে ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি। এই দুইটি হলো ঝুঁকির প্রকারভেদ, আমাদের বেসিক প্রকারভেদ। তাছাড়া আরও ঝুঁকি আছে, আজকে ইনশাআল্লাহ সেগুলো নিয়ে আলোচনা করতেছি। এক নম্বর হলো আর্থিক ঝুঁকি, দুই নম্বর আছে এখানে ব্যবসায়িক ঝুঁকি। ফার্স্টে আমি আর্থিক ঝুঁকি না, আমরা প্রথমে এক নম্বর ব্যবসায়িক ঝুঁকি নিয়ে আলোচনা করি। আমরা জানি যে কোনো ব্যবসা করার ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপক তার একটা প্ল্যানিং থেকে, পরিকল্পনা থেকে সে কোন খাতে ব্যয় করবে, আর সেই ব্যয়ের উৎসটা কোন জায়গা থেকে অর্থ সংগ্রহ করবে। তাহলে প্রত্যেকটি ব্যবসার ক্ষেত্রে, একটি ব্যবসা করার ক্ষেত্রে ব্যবসায়িক এক ধরনের ব্যয় থাকে। সেই ব্যয়ের পরিমাণটা যদি তার আয় দিয়ে না মেটানো যায় তখন যে ঝুঁকির সৃষ্টি হবে তাকে বলা হয়ে থাকে ব্যবসায়িক ঝুঁকি। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আমার মনে করি যে একটা প্রতিষ্ঠানে 100 টাকা ব্যয় আছে, বাট আমার যদি আয় হয়, এটা হলো ব্যয়, আর আয় যদি হয় আমার 80 টাকা, তাহলে আমার ঘাটতির সৃষ্টি হবে 20 টাকা। এই 20 টাকা যে আমার আছে এটা হলো একটা ব্যবসা করতে গিয়ে ক্ষতি হয়েছে। তাহলে একটা ব্যবসা পরিচালনা করতে গিয়ে তার পরিচালনা ব্যয় যদি তার আয় অপেক্ষা বেশি হয় তখন যে ঝুঁকির সৃষ্টি হবে তাকে বলা হয় ব্যবসায়িক ঝুঁকি। আর ব্যবসায়িক ঝুঁকির জন্য একটা প্রতিষ্ঠান সহজে দেউলিয়া হয় না, কারণ এখানে ঋণের পরিমাণ নেই, ঋণ নেই, ঋণের দায় নেই, যার কারণে এখানে এক ধরনের যে ঝুঁকি আছে, ঝুঁকিটাকে বিভিন্ন কৌশলের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে অ্যাভয়েড করা যায়, এটাকে ব্যবসায়িক ঝুঁকি বলা হয়। তাহলে ব্যবসার সাথে সম্পর্কিত ঝুঁকিকে ব্যবসায়িক ঝুঁকি বলা হয়। দুই নম্বর হলো আর্থিক ঝুঁকি, এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, এটা হলো 2 নম্বর। আর্থিক ঝুঁকি বলতে আছে একটি প্রতিষ্ঠানের মালিক যখন তার ব্যক্তিগত অর্থের সাথে ঋণ নেয়, অর্থাৎ প্রতিষ্ঠানের মালিক তার নিজস্ব টাকার সাথে যদি ঋণ নেয় তখন ঋণের জন্য একটি নির্দিষ্ট হারে সুদ দিতে হয়। এখন আমরা জানি সাধারণত প্রতিষ্ঠানের ঋণ হোল্ডাররা কখনোই প্রতিষ্ঠানের মালিক নয়, আর ঋণের টাকা একটা প্রতিষ্ঠান লাভ হোক লস হোক যে কোনো অবস্থায় তার দিতে হবে। তাহলে প্রতিষ্ঠান যখন ঋণ নিবে, ঋণ নিয়ে যদি ঋণের টাকা এবং সুদ না দিতে পারে তখন যে ঝুঁকির সৃষ্টি হবে তাকে বলা হয় আর্থিক ঝুঁকি। তাহলে আমরা এটুকু বলতে পারি যে একটি প্রতিষ্ঠান যখন ঋণ নিবে, ঋণের জন্য ঋণের সুদ এবং ঋণের টাকা যদি সে দিতে না পারে পরবর্তীতে, তখন যে ঝুঁকির সৃষ্টি হবে তাকে বলা হবে আর্থিক ঝুঁকি। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা বুঝতে পারছো আর্থিক ঝুঁকি ও ব্যবসায়িক ঝুঁকি কাকে বলে। আমরা 3 নম্বর যাচ্ছি। দেখো এখানে আছে প্রাকৃতিক ঝুঁকি। 3 নম্বর প্রাকৃতিক ঝুঁকি বলতে প্রাকৃতিক দুর্যোগের কারণে হঠাৎ করে, অর্থাৎ যে ঝুঁকি আমার নিয়ন্ত্রণে নয়, প্রকৃতির মাধ্যমে সৃষ্টি হতে তাকে বলা প্রাকৃতিক ঝুঁকি। যেমন হঠাৎ করে ঘূর্ণিঝড় অথবা ঝড় আসলো, হঠাৎ করে আজকে দেশের প্রচণ্ড খরা সৃষ্টি হয়ে গেল, এরকম জাস্ট বিভিন্ন ধরনের সাইক্লোন,